স্বৈরশাসক এরশাদের আমল থেকে জাতীয় নির্বাচনের আগে নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটার সংস্কৃতি দেখা যায়। নির্বাচনের পরে এসব দলের জাতীয় রাজনীতিতে তেমন কোনো ভূমিকা না থাকলেও এই রেওয়াজ চলছেই। ২৪-এর গণ অভ্যুত্থানের পরও নির্বাচনের দিন তারিখ নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর অব্যাহত চাপের মাঝেই আত্মপ্রকাশ ঘটেছে একের পর এক নতুন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের। অতীতের ন্যায় এই দলগুলো শুধু কি সংখ্যা হয়েই থাকবে, নাকি নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে মানুষের মুক্তির লক্ষ্যে কাজ করবে, তা নিয়ে আজকের এখন প্রকাশ নাম দিয়েছি নতুনের উদ্দেশ্য বিধেয়। আর আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক শওকত মাহমুদ, মহাসচিব জনতা পার্টি বাংলাদেশ, আরও আছেন আজম খান, সদস্য সচিব জনতার দল, এবং আরও আছেন নাইম আহমদ, উদ্যোক্তা ও সংগঠক ইউনাইটেড পিপলস বাংলাদেশ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতেই শওকত মাহমুদ আপনার কাছে জানতে চাই, আপনি একজন সাংবাদিক, একই সঙ্গে একটি বড় রাজনৈতিক দলের সাবেক ভাইস চেয়ারম্যান। আপনি তো অনেক এরকম টেনিওর দেখেছেন, এই যে রাজনৈতিক দল নতুন নতুনভাবে আত্মপ্রকাশের। এবারও আমরা একই দেখছি, প্রায় ২৭টার মতো রাজনৈতিক দল এবং প্ল্যাটফর্ম। মানে এই রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে এসেই কেন আত্মপ্রকাশ ঘটে, আপনার মতামত জানতে চাই। আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করেন, রাজনৈতিক দল শুধু নির্বাচনের জন্যে বা নির্বাচনের আগেই নয়, যে কোনো গণজাগরণ, গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে রাজনৈতিক দলের অভ্যুদয় ঘটে। জি, যেমন ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের জাতীয় বিপ্লবের, যেটা সিপাহী জনতার বিপ্লব ছিল, সেটার পরে একটা নতুন আইন করা হয়, পলিটিক্যাল পার্টিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট। সেই অ্যাক্টের অধীনে ৭০টি নতুন দল নিবন্ধন দিয়েছিল। এর মধ্যে বাকশালের যারা ছিল তারাও এসে আওয়ামী লীগ নামে, আমরা নিজে দেখেছি বেগম সাজেদা চৌধুরী গিয়ে আওয়ামী লীগ নামে পুরোনো নামটা নিয়ে নিবন্ধনের জন্য দরখাস্ত করেছে। এর আগে যখন ৪৭-এর স্বাধীনতার পাকিস্তানের যখন জন্ম নেয়, তখন কিন্তু মুসলিম লীগ থেকে একটা ইয়াং গ্রুপ, যেটা অলিয়াহাত, তাজউদ্দিন সাহেব, তর্ক বাগিশ, তারা কিন্তু তখনই বলেছিল যে এই মুসলিম লীগের অধীনে যে স্বাধীনতা আসছে এটা মিনিংলেস হবে যদি না অর্থনৈতিক স্বাধীনতা আসে। তখন তারা আলাদা একটা সংগঠনে চলে গিয়েছিলেন। আচ্ছা, ৭১ সালের পরে মহান মুক্তিযুদ্ধের পরে আমরা দেখেছি যে জাসদের আত্মপ্রকাশ ঘটেছে, একটা বিপ্লবী আত্মপ্রকাশ ঘটেছিল। তো তরুণদের বারবার এই ঘটনাগুলোর পরে যে পৃথকভাবে আত্মপ্রকাশ করে এটা হয়ে এসছে। এবং এবার যেটা হয়েছে ২০২৪-এর গণ অভ্যুত্থানের পরে, এটা অত্যন্ত যৌক্তিক কারণে আমি মনে করি আত্মপ্রকাশটা ঘটেছে। প্রথম মূল কারণ ছিল যে গণ অভ্যুত্থানটি একটি অরাজনৈতিক গণ অভ্যুত্থান এবং অরাজনৈতিক ব্যানারে সাধারণ ছাত্ররা করেছে। জি, রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব হয়নি বা তাদের মালিকানাও সেইভাবে সুস্পষ্টভাবে অনেকে প্রকাশ করতেও চায়নি হয়তো। এই কারণে আপনি দেখবেন যে এই গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে, যেহেতু গণ অভ্যুত্থানের একটা মূল লক্ষ্য ছিল যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা এবং ফ্যাসিবাদকে চিরতরে বিদায় দেওয়া, এই লক্ষ্য নিয়েই কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল এসছে। জি, এর মধ্যে একটা গ্রুপ আছে যারা আগে নিবন্ধন করেছিল কিন্তু নিবন্ধন পায়নি, তারা আদালতে গিয়ে আদালত থেকে পেয়েছে। আরেকটা গ্রুপ যারা নিবন্ধন করে বসেছিল, নিবন্ধন পায়নি, তারা ইলেকশন কমিশন থেকে নিয়েছে। আর ফ্রেশ কতগুলো দল নিবন্ধন করেছে। এখন তাদের কিন্তু সবারই মূল লক্ষ্য যে গণ অভ্যুত্থানের চেতনাকে এবং ৭১-এর চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়া। এখন আপনি বলতে পারেন যে এই হঠাৎ করে এত দলগুলো হলো, এগুলো আগের মতোই দল কিনা, যে একসময় ডিজিএফআই বা এনএসআই ছোট ছোট দল বানাতো, যেগুলো রাষ্ট্রের পরিচালিত নির্বাচনের একটা সহায়ক হিসাবে তারা ছিল। এখন তো বাংলাদেশে সেই পরিস্থিতি নেই। এখন কিন্তু কোনো কিংস পার্টি বা কুইন্স পার্টি, এগুলো সব পার্টি, কারণ সরকার সংস্থাগুলো নিজে থেকে কোনো দলকে বানাচ্ছে না বা প্রণোদনা দিচ্ছে না। তাহলে কেন ঘটছে? যেমন কেউ বলছে যে আমি মজলুম ছিলাম, জেলে ছিলাম, আমি বেরিয়ে আমি দল করেছি, অনেক ইচ্ছা অনেকেরই আছে। তবে এর মধ্যে একটা আমি বলবো যে আর একটা প্রণোদনা আছে। যেহেতু বড় দুটি দল বিএনপি এবং জামাত ইসলামী, তারা কিন্তু এখন কোয়ালিশনের রাজনীতির দিকে বা কোয়ালিশন জোটভুক্ত নির্বাচনের দিকে তারা এগোতে চায়। আপনি দেখবেন জামাত কিছু দলকে নিয়ে বলছে যে সকল ইসলামী দলকে একটা ব্যালটে নিয়ে আসা। বিএনপিও কিন্তু ছোট ছোট দলকে নিয়ে আসার চেষ্টা করছে। এবং বিএনপি যেহেতু আগাম ঘোষণা দিয়েছে যে আমরা নির্বাচিত হলে জাতীয় সরকার করব, এখন ছোট ছোট দলগুলো বিএনপির সঙ্গে কোয়ালিশনে যাওয়ার জন্য যে একটি আসন বা একটি মন্ত্রিত্ব, এগুলোর জন্য কিন্তু তারা দলগুলো গঠন করছে এবং নির্বাচন কমিশনে অনেক দরখাস্ত পড়েছে। তবে আমরা যেটা বলেছি এটা হচ্ছে যে গত ১৫ বছরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে
জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা গণ অভ্যুত্থান পরিচালনা করার। জি। এটা কিন্তু রাজনৈতিক দলগুলোর এই কীর্তিটা কিন্তু মানুষের মধ্যে একটা গভীরভাবে দাগ কেটে আছে। সেকেন্ডলি, বড় দলগুলো দ্রুত নির্বাচনের মাধ্যমে তাদের ওই ব্যর্থতাকে ঢেকে দেওয়ার চেষ্টা করছে এবং খুব অল্প সময়ে সেই সমালোচনার শিকারও হচ্ছে আর কি। সমালোচনার শিকার হচ্ছে, এবং মাঝখান দিয়ে একটি তারা বিষয় ভুল করছে হিসাব নিকেশ করার, যে যারা ছাত্র আন্দোলন করেছে তাদের সবাই যে রাজনীতিতে দল করেছে তা কিন্তু নয়। না, এনসিপি তো অনেকে যায়নি বা অনেকে চলে গেছে। মাঝখানে যে একটা বিরাট জেনারেশন, ইয়াং জেনারেশন, যেটা বাংলাদেশে এখন 40 ভাগেরও বেশি হচ্ছে যাদের বয়স 29 বছর পর্যন্ত। তাহলে এই ভোটাররা যারা 3 নির্বাচনে ভোট দেয়নি, দিতে পারেনি, ভোটার হয়নি, তাদের ডিসিশনটা কি হবে? এই মার্কেটের দিকে কিন্তু অনেকের নজর আছে। কিন্তু আমরা যারা শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, খালেদা সবাইকে দেখেছি, তাদের মধ্যে একটা আবেগ কাজ করে। কিন্তু আমি মনে করি এই ইয়াং জেনারেশনের মধ্যে কোনো রাজনৈতিক আবেগ নেই, পক্ষপাতিত্বের আবেগ নেই। তারা সুনির্দিষ্টভাবে দেশ নিয়ে ভাবে, দেশকে একটা আধুনিক দেশ করা, নতুন বাংলাদেশ করা, তাদের ভোটের সিদ্ধান্তটা ইম্পর্টেন্ট হবে। সেই জায়গায় কিন্তু ভোটের হিসাব আগে যেমন 2-3 ভাগে মানুষ ভাগ হয়ে যেত, মানে সেটি এখন হয়তো হবে না, যেহেতু সচেতন বা একটি বিপ্লব তারা করেছে, এটি মনে করছেন আপনি? ভাগ হলেও তাদের মধ্যে ভাগ আছে, কিন্তু ভাগ হলেও যেই জনসংখ্যার কথা বলছি, তরুণ এবং তাদের অভিভাবক যারা এই আন্দোলনে অংশ নিয়েছে, তারা তো কোনো রাজনৈতিক দলের সদস্য নয়। তাহলে তারা কি করবে? তারা কিন্তু ভোটে যাবে, সেটাই আমার বড় ইন্টারেস্টিং। সেই কারণে অনেকে আগ্রহী হচ্ছেন দল করে ইয়ে করে। এর মধ্যে সবগুলো রাজনৈতিক দলই যে এমন চিন্তা করছে, ব্যাপারটা এমন না। এর মধ্যে আছে যেমন একটা পত্রিকা বের করলে সম্পাদক হিসাবে সচিবালয়ে যাওয়া যায়, বঙ্গভবনে দাওয়াত পাওয়া যায়, এরকম দল নেতাও আছে, এক নেতা সর্বোচ্চ দল আছে। আচ্ছা, আপনার কাছে আসবো। আজম খান, আপনার কাছে জানতে চাই যে নির্বাচনের আগে আপনাদের দলটি আসলে আত্মপ্রকাশ ঘটেছে। অনেকে বলার চেষ্টা করছেন এটি আসলে সাবেক সেনা অফিসারদের দল, তাদের হয়তো এমন কোনো উদ্দেশ্য আছে যেটি হয়তো কেউ এখন জানছে না। আসলে আপনাদের দলের লক্ষ্য উদ্দেশ্য যদি আমাদের পরিষ্কার করেন। ধন্যবাদ। আমি প্রথমেই যাদের কারণে আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সে ৭১-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, আমার নিজের মার পেটের 2 ভাইও শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যাদের কারণে মন খুলে আজকে টকশোতে বা যেখানেই হোক কথা বলতে পারি, সেই ৩৬শে জুলাই বা গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়ে আছেন তাদের অবিলম্বে রোগ মুক্তির আহ্বান এবং কামনা করে আমি আপনার উত্তরে আসছি। তো সেনাবাহিনীর দল বলতেই পারে, এখন তো স্বাধীন, যার যা খুশি বলতে পারে, কোনো সমস্যা নেই। তো আমি আমাদের যিনি চেয়ারম্যান জেনারেল শামীম এবং আমাদের মুখপাত্র মেজর দেলোয়ার পক্ষ থেকে এবং লেফটেন্যান্ট জেনারেল সালে, তারা আমাকে বলে দিয়েছেন, সাব্বির, লেফটেন্যান্ট জেনারেল সাব্বির, মেজর জেনারেল শেখ, এয়ার ভাইস মার্শাল অনেকেই আছেন, তাদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি এবং সমগ্র জাতিকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মূল লক্ষ্যটা হলো, আপনারা হয়তো জানেন যে আমি কিন্তু রাজনীতি ছেড়ে দিয়েছিলাম আজ থেকে প্রায় 4 বছর আগে। জাতীয় প্রেস ক্লাবে প্রকাশ্যে শত শত লোককে ডেকে এনে তাদের সামনে যে আমরা রাজনৈতিকভাবে ব্যর্থ, গত 53 বছর যে রাজনীতি করেছি আমরা দেশের জন্য কিছুই করতে পারিনি, একই বৃত্তের মধ্যে আবর্তিত হচ্ছি, জাতির কাছে ক্ষমা চেয়ে আমি নিজে আমি জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার ছিলাম, জেলার সভাপতি ছিলাম, আরো অনেক পদে ছিলাম। এখন সেই পরিবেশটা ফিরে এসেছে বিধায় আপনারা আসলেন নতুন নামে, ব্যাপার কি এরকম? না, সেটাই বলছি যে আমি পদত্যাগ করে এবং সবাইকে পদত্যাগ করে নতুনদের হাতে আমি দায়িত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়ে রাজনীতি থেকে অবসর নিয়েছিলাম। এবং আমি অবসরে আসলে রাজনীতি করতে আর ইচ্ছাও করে না আমার। কিন্তু যখন সেনাবাহিনীর প্রাক্তন অফিসার এবং প্রায় 50-60টা এনজিওর নেতৃবৃন্দ, কিছু ডাক্তার, কিছু ইঞ্জিনিয়ার, কিছু আমলা, তারা আমাকে আহ্বান জানালেন যে আমরা যদি আজকে ভালো মানুষরা রাজনীতিতে না আসি, তাহলে পরে আবার সেই 53 বছরের দুর্বৃত্তায়ন যারা করেছে রাজনীতিতে, ক্ষমতায় ছিল বারবার এবং মানুষকে কিছুই দেয়নি, শুধু নিজের স্বার্থ চরিতার্থ করেছে, তারাই তো আবার নিয়ন্ত্রণ করবে। যে ভালো মানুষকে রাজনীতিতে আসা উচিত, তখন ওনাদের আহ্বানে সাড়া দিয়ে আমরা এই দলে আসলাম। এবং হ্যাঁ, বেশিরভাগ সামরিক অফিসাররা আছেন এবং যারা আগামীতে অবসর নেবেন তাদের জন্য এটা একটা প্ল্যাটফর্ম হলো, তারা এসে এখানে রাজনীতিতে জয়েন করতে পারবেন। আমাদের মূল লক্ষ্য সৎ মানুষগুলো খুঁজে বের করা, সেটা আমার চেয়েও যদি কোনো ভালো সৎ আমার এলাকায় প্রার্থী পাওয়া যায়, আমরা সেটা স্যাক্রিফাইস করে সেখানে অন্তত 100-200 ভালো লোক যদি পার্লামেন্টে আমরা নিতে পারি, তাহলে আগামী দিনে জনবিরোধী কোনো আইন
আগামী সংসদে আর পাশ করতে পারবে না। এবং ছাত্ররা জীবন দিয়ে যে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে এটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারবো। এবং এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে যাদেরকে আমরা পরাজিত করি তারা যেন কোনোভাবেই কারোর সঙ্গে মিলেমিশে, যারা অভ্যুত্থানের নায়ক তাদেরকে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন না করতে পারে, সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। অনেকে তো আবার এটিও বলার চেষ্টা করছে যে এত যে রাজনৈতিক দল আসছে তাদেরকে সহযোগিতা করবার জন্য তো কেউ কেউ নতুন নাম খুলে বা দল খুলে আসলে আসতে পারে, একটা সময় হয়তো মিলিত হবে, মানে বি টিম হিসেবে আসছে এ টিমের সঙ্গে পরে যোগ দিবে, এরকম কথা শোনা এটা যাচ্ছে। বি টিমের এগেইনস্টে সি টিম আসছে। এটাই 36 জুনের গণঅভ্যুত্থানের সৌন্দর্য। যার যা কিছু বলতে পারে, কিন্তু আগামী দিনে জনগণ ঠিক করবে যে বি টিম হিসাবে শওকত মোহাম্মদ এলো না আমি এলাম না কে এলো। আগামী দিনে আমাদের কার্যক্রমে প্রমাণ করবে। তবে আমরা সাড়া পাচ্ছি, ভালো মানুষ একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছে। আমি আপনার কাছে আসবো। নাই মাহমুদ, আপনার কাছে একটু জানতে চাই যে যখন এনসিপি থেকে আপনারা বেরিয়ে গেলেন তখন গণমাধ্যমে প্রচার হয়ে গিয়েছিল যে হয়তো রাজনৈতিক দলই আপনারা ঘোষণা করবেন, কিন্তু সেখান থেকে সরে এসে আপনারা প্ল্যাটফর্ম ঘোষণা করলেন। আসলে এটি কেন করলেন? রাজনৈতিক দল আসলে কেন হলো না, বা এটি হতে কেমন সময় লাগবে বলে আপনারা মনে করছেন? আচ্ছা, একই সাথে অনেকগুলো মানে কোয়েশ্চেন করে ফেলছেন। আমি একটু ব্যাক এন্ডে যাই বলি। আপনি তো জানেন আমরা যখন নাগরিক কমিটিতে ছিলাম এবং নাগরিক কমিটি থেকে যখন নাগরিক পার্টি হয়, এই শিফটিংয়ের সময়টায় আমরা আসলে নাগরিক পার্টিতে যাইনি। এবং আপনি যদি একটু রিকল করেন দেখবেন যে ওই সময়টাতে আমরা আসলে নিশ্চুপ হয়ে গিয়েছিলাম, বিকজ অফ আমরাও আসলে একেবারে কনক্রিট কোনো সিদ্ধান্তে ছিলাম না যে আমরা নতুন কিছু করব কিনা। এবং ওই সময় আবার আমাদের যে প্রধান দুইজন উদ্যোক্তা রাফি সালমান রিফাত এবং জুনায়েদ ভাই, তারা চীন সফরে ছিলেন, প্রায় 10 দিনের একটা সফরে ছিলেন। তো ওই সময়টা এক ধরনের শূন্যতা সবার মধ্যে তৈরি হয়েছে যে এরা গেল না, বাট এরা মনে হয় আর কিছু করবে কি করবে না, একটা কোশ্চেন ছিল। তো এই সময়টা আসলে পাবলিকের প্রচুর রেসপন্স আসে আমাদের কাছে, আমাদের মেসেঞ্জার বলেন, অনলাইন অফলাইনে। এবং জুনায়েদ ভাই এবং রাফি সালমান রিফাত বিদেশ থাকা সত্ত্বেও তাদের কাছেও প্রচুর মেসেজ যায়। তো এরকম ধরেন 4-5 দিন হয়ে গেছে, এরকম সময় জুনায়েদ ভাই একদিন আমাকে মানে আপনাদের কি কখনো মনে হয়েছে যেহেতু আপনাদেরকে এক্স শিবির ট্যাগ দেয়া হয়, মানে এই জনসমর্থনটা কি আপনাদের দলের লোক অতীতের বর্তমানের তারাই কি দিচ্ছে, নাকি আপামর জনসাধারণ আপনাদেরকে সাপোর্ট করছে? আপনারা কি বুঝেছেন আসলে? আচ্ছা, দুইটা কোশ্চেন আমি একসাথে শেষ করি একটু। তো তখন একদিন বললেন, মানে অনলাইন কলে বললেন যে নাইম কি অবস্থা। আমি বললাম যে ভাই, মানুষ তো চাচ্ছে আমরা কিছু একটা করি, মানুষের এক্সপেকটেশন তৈরি হয়েছে আমাদের উপরে এবং এই এক্সপেকটেশনটা আসলে ফিল আপ করা উচিত। তো সেম অবস্থা তাদের দুইজনেরও, যেহেতু তারা একসাথে ছিলেন। তখন আমরা চিন্তা করলাম, আমাকে বললেন যে ভাই নাইম, তাইলে তুমি ইনিশিয়াল কাজবাজ শুরু করো। মানে তখন আমরা জানি না আসলে পাবলিক কি পরিমাণ আমাদের সাথে আসবে, আমাদের ডাকে কি পরিমাণ আসবে। এবং আমরা তখন ইনিশিয়াল একটা ইশারা ইঙ্গিতে বলার চেষ্টা করলাম যে আমরা একটা নতুন কিছু করব, যারা যুক্ত হইতে চায় আমাদের সাথে যাতে যোগাযোগ করে। তো একটা ভালো রেসপন্স আসা শুরু করলো। এবং তারা যখন দেশে ফিরলেন, মানে ব্যাপারটা হচ্ছে পাবলিক আমাদের বলতেছিল যে তোমরা নতুন কিছু করো। সেই জায়গা থেকে আমরা একটা উদ্যোগ আলটিমেটলি নিয়েছে, যেটা এখন বাংলাদেশ নামে আছে। এবং আপনি এটার সাথে কোশ্চেন করেছেন এটা রাজনৈতিক দলের দিকে যাবে কিনা বা কখন যাবে, এখানেও কোশ্চেনটা আমাদের একইভাবে আমরা ডিল করার চেষ্টা করছি যে পাবলিক তার আর্টসটা কোন পর্যায়ে সেটা শো করুক। আমরা এখন হচ্ছে প্ল্যাটফর্ম হওয়ার পরে আপনারা দেখেছেন গতকালকে আমাদের একটা প্রথম কর্মসূচি ছিল ঢাকায়, এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেখানে ছিল। এবং আমরা মনে করি এখন আমাদের প্রাইম যে এজেন্ডা, যেটা একটু অভ্যুত্থানের পরে এমনিতেই সলভ হয়ে যাওয়া উচিত ছিল, যে আওয়ামী লীগ প্রশ্ন বাংলাদেশে একেবারে মানে এটা সলভ হয়ে যাওয়া উচিত ছিল, আওয়ামী লীগ এখানে রাজনীতি করতে পারবে না, এটা মানে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়ে যাওয়া দরকার ছিল। বাট তাদের ব্যাপারে অনেক ধরনের একটু মানে ঘুরায় পেঁচায় কথা যেহেতু অনেকে বলতেছেন, সেই কারণে আমরা মনে করতেছি যে আওয়ামী লীগ যদি থাকে তাইলে নতুন মানে তরুণ বলেন বা নতুন বলেন, নয়া রাজনৈতিক বন্দোবস্ত যাই আমরা বলি না কেন, এইটা মানে প্রতিষ্ঠা করা খুব টাফ। এই জন্য আমাদের মানে প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে আওয়ামী লীগের যে রাজনীতি এটা বাংলাদেশ অফ করে দেওয়া চিরতরে। সো ওইটা নিয়ে আমরা আগাচ্ছি। এর পাশাপাশি রাজনৈতিক এজেন্ডা হিসাবে আমরা যেমন হচ্ছে বিদ্যমান যে মানি মাসুলের যে রাজনীতি, নেতিবাচক রাজনীতি আছে, এই কালচারকে পরিবর্তন করার জন্য একটা ইতিবাচক ধারার রাজনীতি আমরা করব। এবং সেখানে অনেকে বলবে যে ইতিবাচক বলতে তোমরা কি বলতেছো। আমরা খুব সুস্পষ্টভাবে কিছু ক্রাইটেরিয়া আমরা নির্ধারণ করেছি নিজেদের জন্য, যেমন আমরা অভ্যন্তরীণ গণতন্ত্র দলের মধ্যে যেটা, সেটা চর্চা করব ইনশাল্লাহ। এবং আমরা
অর্থনৈতিক ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে বারবার কোশ্চেন আসে, এবং আমরা আমাদের যে অর্থনৈতিক আয় ব্যয়ের যে হিসাব এটা আমরা পাবলিক করে দেব যাতে সবাই দেখতে পারে। ইভেন কোনো মানে কোনো দাতা গোষ্ঠী, সে একটা পার্টি আমাকে অনেক বড় একটা ডোনেশন করবে, সে 5 কোটি 10 কোটি, সেই ক্ষেত্রে তার সাথে আমাদের কি চুক্তির বেসিসে, কি আদান প্রদানের বেসিসে আসলে এই টাকাটা আমরা নিচ্ছি সেটা আমরা পাবলিক করে দেব। ফলে এই ধরনের একটা স্বচ্ছতা জবাবদিহিতার মানে ভিত্তিতে সেটি তো আসলে ডিপেন্ড করবে যে দল যখন বড় হবে সেই সময় পর্যন্ত আপনারা সেটি তো আর আপনি এটার সাথে মানে আমি যেটা বলতেছিলাম যে আমরা পাবলিক আর্টসকে কেন্দ্র করে আমরা আগাতে চাচ্ছি। আর আপনি যে আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন করেছেন যে এক্স শিবির, এক নাম্বার হচ্ছে এক্স শিবির নিয়ে আমাদের কোনো হীনমন্যতা নেই। সো যেহেতু আমরা একটা সময় একটা বড় অংশই শিবিরের সাথে যুক্ত ছিলাম, সো এটা নিয়ে নাই। আবার অন্যভাবে যদি দেখি, আপনি যখন এক্স শিবির বলছেন বা মিডিয়ার মারফতে যদি বলেন, আমি কিন্তু এক সময় জাকপা ছাত্রলীগ করতাম, ঢাকা ইউনিভার্সিটির সভাপতি ছিলাম, কিন্তু তার আগে আমি শিবির করেছি। আবার সর্বশেষ আমি নাগরিক কমিটিতে ছিলাম। সো আপনি এক্স নাগরিক কমিটি বলতে পারতেন, এক্স জাকপা ছাত্রলীগ বলতে পারতেন। এটা না বলে যখন আপনি এক্স শিবির বলছেন, বা যারা বলছে তাদের একটা উদ্দেশ্য আছে বলে এই দলের আমরা মনে করি। বেশিরভাগ মানুষ শিবির আগে করেছেন, এই কারণে আসলে প্রসঙ্গটি আসছে। হ্যাঁ, না, আমি একটু শেষ করে এখানে আমি যেহেতু অর্গানাইজ করতেছি সারা দেশেই, এবং আমরা গুগল ফর্মের মাধ্যমে তো প্রথম সারা দেশ থেকে রেসপন্স নিয়েছিলাম, এবং আপনাকে বলি এবং মিডিয়ার সবাইকে বলি, ওইখানে প্রায় 40% মানুষ যারা শিবিরের সাথে কখনোই যুক্ত ছিল না, তারা বেসিক্যালি আন্দোলনের মধ্য দিয়ে এক ধরনের তাদের রাজনৈতিক বোধ জন্ম নিয়েছে। আরেকটা হচ্ছে যে নতুনদের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম যেগুলো ছিল বা আছে, ওইখানের ব্যাপারেও এক ধরনের অনেকের অবজারভেশন তৈরি হয়েছে যে সততা। মানে আপনারা জানতে চেয়েছিলেন যারা আপনাদের ফর্ম ফিল আপ করছে তারা আগে শিবিরের সঙ্গে যুক্ত ছিল কি ছিল না, সেই জায়গা থেকে আপনারা জানতে এখানে পেরেছেন। আমাদের একটা পয়েন্ট ছিল যে আগে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকলে সেটার বিবরণী দিতে বলেছি, যাতে আমরা, কারণ কি পদে ছিল সেটাও জানতে চেয়েছি। এটার মধ্যে দিয়ে একটা প্রাইমারি জাজমেন্ট আমরা নিতে পারবো যে একটা লোক ছাত্র দলের টোটাল কত মানুষ অংশগ্রহণ করেছিল আপনাদের এই আমাদের গুগল ফর্মটা প্রায় 30,000 মানুষ ফিল আপ করেছিল, এবং এরপরে তো অফলাইনেও আরো আমাদের এঙ্গেজমেন্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। শওকত মাহমুদ, আপনার কাছে জানতে চাই, আপনি গত নির্বাচনের আগেও একটি সংগঠন করেছিলেন ইনসাফ কায়েম কমিটি, এবারও একটি নির্বাচনের আগে নতুন দল নিয়ে সামনে এসেছেন। মানে আমরা কি এটা ধরে নিতে পারি যে এটিও একটি স্বল্প মেয়াদী আসলে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসেছেন? কোনো আগেরটি কোনো রাজনৈতিক দল ছিল না। জাতীয় ইনসাফ কায়েম কমিটি আমরা 2012 সাল থেকে করেছি। আত্মপ্রকাশ হয়েছে পরে। হ্যাঁ, নাগরিক অধিকার কমিটি ছিল, পরে আমরা করেছি ইনসাফ কায়েম কমিটি। এবং ইনসাফ কায়েম কমিটির যেই পলিটিক্যাল ফিলোসফি, যেটা আমরা গণঅভ্যুত্থান করতে চেয়েছিলাম, একটা অরাজনৈতিক গণঅভ্যুত্থান, আচ্ছা, এবং গণপরিষদ নির্বাচন চেয়েছি আগে। মানে অনেকে চেষ্টা করেছিল, সফল হয়তো আপনারা হন নাই, তবে চেষ্টাটা ছিল আর কি। আমি বলছি কেন সফলতা আসেনি। এবং আমরা মনে করেছি যে এই গণঅভ্যুত্থানের জন্য সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করাটা আমাদের কাজ, এবং সংবিধান বাতিল করে গণপরিষদের নির্বাচনটা আগে আমরা চেয়েছি। কিন্তু এতে করে আমাদের এই বিএনপির মধ্যে কেউ এটা ভুল বুঝেছে, আমাদের উদ্যোগটা বিএনপিকে ভেঙে ফেলার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই কারণে তারা এটা সমর্থন করেনি, উপর দিয়ে বলেছে কিন্তু ভিতরে সমর্থন করেনি। কিন্তু বাস্তবে তো তাই হয়েছে যে গণঅভ্যুত্থান অরাজনৈতিক গণঅভ্যুত্থানই হয়ে গেছে। পলিটিক্যাল পার্টিগুলো সেটা শেয়ার করতে পারেনি। কিন্তু সম্পূরক কোশ্চেন করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই। মানে আমি দুইটা জিনিস জানতে চাই। একটা হচ্ছে যখন ইনসাফ কায়েম কমিটি ছিল, এখানে তো ফরহাদ মজহার ভাই ছিলেন, তো এটা এখানে আছেন কিনা, আপনাদের সাথে এখন আছেন কিনা? আর হচ্ছে গণঅভ্যুত্থান নিয়ে অনেক আগ থেকেই ফরহাদ ভাই কথা বলতেন যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে চেঞ্জটা আনতে হবে আর কি। তো এখন তো গণঅভ্যুত্থান হয়েছে, সো মানে এখন যখন সফল হয়েছে সেই মুক্তি তো এখনো আছে। ফরহাদ মজহারের কথা বলছি, এই চেষ্টাটা সেই সময় থেকে হয়েছিল কিনা? আমি ইনসাফ কায়েম কমিটিতে নাই, কিন্তু ফরহাদ মজহার সাহেবের সঙ্গে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের একটা অংশের সবসময় যোগাযোগ ছিল। আচ্ছা, গণতান্ত্রিক ছাত্র শক্তি আমি দেখেছি, এবং ফরহাদ মজহার সাহেবের কথাবার্তায় কিন্তু আমাদের ইনসাফ কায়েম কমিটির যে আমরা ইশতেহারটা দিয়েছিলাম তার মধ্যে তার চিন্তাধারাই প্রাধান্য পেয়েছে, এবং পরে কিন্তু অভ্যুত্থানের যারা করেছে তারা প্রাধান্য। এখন ফরহাদ মজহার সাহেব ইনসাফ কায়েম কমিটি এখন উনি আর এটা সেভাবে সামনে আসেনি। আর ওনার ভাষ্যমত কিন্তু বিপ্লব সফল হয়নি এখনো। না, বিপ্লবের পূর্ণাঙ্গ সাফল্য আসে, প্রাথমিক সাফল্য এসেছে, পূর্ণাঙ্গ যেই চেষ্টা করেছিলেন সেটি তো সফল হয়েছে। তো সেটা আমরা এখন যে পলিটিক্যাল পার্টি করছি এটার সঙ্গে ইনসাফ কায়েম কমিটির সম্পর্ক নেই, কিন্তু ইনসাফের যে আদর্শ সেই আদর্শের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। আচ্ছা, আর আমরা
এখন রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করছি, এবং এটা কোনো ক্ষণকালীন মেয়াদের জন্য নয়। কারণ আমরা যে আদর্শ লক্ষ্যগুলো একমাত্র আমরাই কিন্তু একটা রাজনৈতিক ইশতেহারের মাধ্যমে আত্মপ্রকাশ করেছি। আগে যেভাবে রাজনৈতিক দলগুলো আত্মপ্রকাশ করতো, তার একটা ন্যারেটিভ থাকতো, একটা বয়ান দিয়ে তারা বলতো, সেটা আমরা দিয়েছি। এবং বয়ান আমরা পরিষ্কার বলেছি কেন এসেছি, বড় রাজনৈতিক দলগুলো ব্যর্থ হচ্ছে এবং এখানে গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করছে না। থার্ড হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে যে এই গণঅভ্যুত্থানের মধ্যে ভারত বিরোধী যে চেতনাটার বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা দেখছি এখন যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো যারা আগের দল, তারা ক্ষমতায় যাওয়ার জন্যে তারা কিন্তু ভারতের সমালোচনাও করে না, এবং ভারতকে এক ধরনের খুব রহস্যময় একটা আচরণ তোষণ করে। রহস্যময়। যেমন মোদি ইউনুস বৈঠক হয়েছে, ইউনুস সরকার বলেনি যে আশাবাদ জাগিয়েছে, কিন্তু আমরা বলে দিচ্ছি যে এই বৈঠকের ফলে আশাবাদ জেগে উঠেছে। কাকে কাকে বলতেছে না কেন এই কথাগুলো? এটা আমার কাছে খুব দুঃখজনক মনে হচ্ছে, কারণ এবং আমরা আন্তর্জাতিক প্রথমবার কালকে পরিস্থিতি ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র, তার মুখে উনি একটা কথা স্পষ্টভাবে বলেছেন যে বিএনপিকে দিল্লির দাস হতে দিব না, জামাতকে দিব না, এনসিপিকে দিব না। এই প্রথম কাউকে দেখলাম যে মানে ভারত বিরোধিতার মূল প্রসঙ্গটি তিনি প্রত্যেকটা দলকে আলাদা আলাদা ধরে বলেছেন। আমরা হয়তো কোনো দলের নাম নিচ্ছি না, কিন্তু আমরা দেখছি যে এই ধরনের হচ্ছে। এবং আন্তর্জাতিক যে পরিস্থিতি, ভারতের ভেতরে উগ্র সাম্প্রদায়িকতা, একই সঙ্গে ভারত যে মুসলমানদের ব্যাপারে এই ধরনের, এই ভারতের সব পলিটিক্যাল পার্টি এই কাশ্মীরের ঘটনা নিয়ে তারা এক হয়েছে এবং মুসলমানদের বিরুদ্ধে নিপীড়ন চলছে। ইন্টারন্যাশনালি দেখেন ট্রাম্প যে অবস্থা তৈরি করেছে, গাজার যে অবস্থা, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের পলিটিক্যাল পার্টিগুলি, ইভেন গাজাতে যখন গণহত্যা শুরু হয়েছে তখন কিন্তু সেভাবে সরব হয়নি যে আমেরিকা মাইন্ড করে কিনা, ইন্ডিয়া মাইন্ড করে কিনা। গণহত্যা শেষ হয়ে যাওয়ার পর এখন 4-5 দিন ধরে কর্মসূচি পালন করে। এগুলো নাটক ছাড়া কিছু নয়। আমরা মনে করি আন্তর্জাতিক এই পরিস্থিতিতে বাংলাদেশকে যদি নতুন শক্তিতে গণঅভ্যুত্থানের চেতনায় দাঁড়াতে হয়, ফরেন অ্যাফেয়ার্সের ব্যাপারে গণঅভ্যুত্থানের পরিষ্কার মেসেজ ছিল যে আমরা চোখে চোখ রেখে কথা বলবো, সার্বভৌমত্ব, সেটা আমরা দেখেছিও কিছু কিছু ক্ষেত্রে। সেই জায়গায় এটার প্রতিফলনটা আমরা চাই, এবং এটা কোনো, আমি মনে করি যে এটা কোনো ক্ষণস্থায়ী কোনো বিষয় নয়। আপনাকে ধন্যবাদ। আজম খান, আপনার কাছে জানতে চাই যে আপনাদের দলের পক্ষ থেকে একটি বিষয় বলা হয়েছে যেটি আমাদের কাছে খুব একটু অবাক হয়েছে, আমরা যে 10 বছরের মধ্যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, মানে এটি কি আসলে গণ অভ্যুত্থানের যে মূল শক্তি তারাও এই ধরনের কোনো উচ্চারণ করেনি? মানে এই প্রসঙ্গটা কেন আসলো, বা আসলে কিভাবে এটি বাস্তবায়ন সম্ভব? এটা এই কারণে যে বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আমরা আনতে চাই। রাজনীতি মানে হরতাল করো, স্লোগান করো, দাবি দেওয়ানো। যেমন এই সরকারের আমলেও প্রায় 180-90টা আন্দোলন হয়েছে। একটা গুণগত পরিবর্তন, যেমন আমরা দাবি করেছি মৌলিক ছাত্রদেরকে মৌলিক একটা সশস্ত্র প্রশিক্ষণ দেওয়ার জন্য, এবং এটা ইমিডিয়েট আমরা কয়েক হাজার ছেলে দিয়ে আমরা সেমিনারও করব। তা তারা কি করবে? বিভিন্ন দুর্যোগে, ঝড়ে, জলোচ্ছ্বাসে ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশের যে কোনো কাজে। আজকে ছাত্ররা শিখিয়ে দিয়েছিল 2018 সালে এবং 24 সালেও এই গণঅভ্যুত্থানের পর যে নিয়ম শৃঙ্খলা, ট্রাফিকিং নিয়ন্ত্রণ, এই প্রত্যেকটা কাজে রাজনৈতিক কর্মীদের মাঠে নামতে হবে, কাজ করতে হবে। বায়ু দূষণ থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা বৃক্ষরোপণ করে, হর্ন বন্ধ করে, আমাদের পজিটিভ একটা রোল যদি আমরা প্লে করে জনগণকে সম্পৃক্ত করতে পারি, তাহলে অবশ্যই 10 বছর কারণ জনগণ সিদ্ধান্ত নিলে, এবং এই সম্ভাবনা আমরা যারা আছি, যত বড় দল হোক আর যত ছোট দল হোক, এই বিষয়ে যদি একমত হই, 10 বছর কারণ আমি তো মনে করি 5 বছর পরেও ক্ষমতায় আসা সম্ভব। আচ্ছা, সেটি সম্ভব, কিন্তু আপনাদের সাথে এই যে শিক্ষার্থী, সাবেক সেনা অফিসার এবং এনজিও কর্মী, এই যে একটি মেলবন্ধন, অন্যান্য তো অসংখ্য পেশাজীবী আছে, তাদের প্রসঙ্গটি কেন আসলে আসেনি? পেশাজীবীরা তো অলরেডি যোগ দিয়ে, গতকালও বেশ কয়েকজন পেশাজীবী আমাদের যোগ দিয়েছে, আমরা ফেসবুকে দিয়েছি। সমস্ত ধরনের লোকজনই আমাদের সঙ্গে যাবে। শুধু যাকে আমরা প্রার্থী দেব, সেটা ভোটের আগে আমরা আবার ভোট করব, যাচাই করব সেই প্রার্থী জনগণ পছন্দ করে কিনা। আজকে নাইম যদি দেখি যে কোনো পার্টি থেকে হোক, সে খুবই যোগ্য, সৎ, ওখানে আমরা দেশের স্বার্থে ওখানে আমরা মনোনয়ন দেব না, সেখানে ওকে আমরা সাপোর্ট দিয়ে দিব। এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আমরা এগোচ্ছি। ধন্যবাদ। নাইম আহমদ, আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের এই দল রাজনৈতিক দল হিসেবে আসার যে সময়, আপনারা মাঝখানে যে সময়টি আসলে ঠিক বলা যায় ক্ষেপণ করছেন এমন না, আপনারা তো একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু শোনা যায় আগে যেমন শিবিরের পক্ষ থেকে সব কথা ওপেন বলা হতো না, সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর মন্তব্য আমরা শিবিরের কর্মীদেরকে দেখছি, বলা হচ্ছে যে আসলে আপনারা যে দলটি করতে চান এটি জামাত চায় কিনা, অথবা জামাত বা আপনাদের এই দলটি যখন দল হয়ে উঠবে তখন মুখোমুখি হওয়ার কোনো
আশঙ্কা আছে কিনা, এই জায়গাতে আপনাদের বক্তব্যটা একটু জানতে চাই। সঙ্গে একটু অ্যাড করি, জামাতে আপনারা যদি করালো কিনা সেটাও বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে বাজারে তো এই ধরনের একটা গুঞ্জন আছে এবং সেইখান থেকে আপনাদের কোশ্চেনটা করা। এক নাম্বার হচ্ছে আমরা আপনাদের মানে অ্যাসুরেন্স দিতে চাই, এখন এগুলো তো প্রমাণ করার ব্যাপার না, এটা আসলে বলার ব্যাপার, যে আমরা বলতে চাই আমরা একেবারেই স্বতন্ত্র স্বকীয় উদ্যোগ এবং আমরা গণঅভ্যুত্থানের ফলে ইয়াং জেনারেশনের, বিশেষ করে এই অভ্যুত্থানে ডানপন্থী লোকজনের এবং মধ্য ডানপন্থী লোকজনের, ধর্মপ্রিয় লোকজনের একটা ভালো অংশগ্রহণ ছিল, সবারই ছিল, এর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। আমরা চাচ্ছি তাদেরকে সাথে নিয়ে একটা রাজনৈতিক উদ্যোগের দিকে যেতে এবং আপনি আমাদের যে উদ্যোগের যে প্রক্রিয়া সেখানে দেখবেন আমরা আমাদের মতো করেই কর্মসূচি ডিজাইন করছি, দিচ্ছি এবং কালক্ষেপণের যে ব্যাপারটা বলছেন আপনি, এটা আমি আরেকটু অ্যাড্রেস করি। এইটা মানে ব্যাপারটা এরকম হতে পারে যে অন্য কোথাও থেকে সিগন্যাল আসবে এরপরে আমরা সুইচ টিপ দেবো, ব্যাপারটা এরকম না। আমরা নিজেরাই নিজেদের কিছু শর্ত আরোপ করে নিয়েছি। শর্তগুলো কেমন? যেমন আমরা নিজেরা ডিসিশন নিয়েছি যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের সকল উপজেলা এবং থানায় আমরা ক্রিয়াশীল সংগঠন দাঁড় করাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা পলিটিক্যাল পার্টিতে শিফট হব না। এবং আমাদের এই ইয়াগুলো, এই প্রত্যেকটা থানা বা উপজেলার সংগঠনগুলো কর্মসূচি বাস্তবায়নের জন্য ক্যাপাবল হইতে হবে। সো তার মানে তখন এটার একটা রিয়ালিটি তৈরি হবে। আমি একটা জাস্ট মানে দল খুলে ফেললাম, এই জায়গায় আমরা নিতে চাই না এবং আমরা সুস্পষ্টভাবে আমাদের অডিয়েন্সকে বলছি যে আমরা যেদিন সুইচটা টিপবো সেই দিনই যেন বাংলাদেশের একটা মাঝারি সাইজের রাজনৈতিক শক্তি এবং দল আকারে আমরা হাজির হইতে পারি। অযথা মানে মানুষকে স্বপ্ন দেখায় রাস্তায় নামা এই প্রসেসে আমরা নাই। এবং আপনি খেয়াল করবেন যে নর্মালি যেটা হয়, পার্টি বানানোর সময় প্রথমে একটা অর্গানোগ্রাম বা একজন আহ্বান করেন বা একাধিক ব্যক্তি আহ্বান করেন, দেন বলেন যে তোমরা আমাদের সাথে আসো। আর আমরা একটু উল্টা প্রক্রিয়ায় আগাচ্ছি, আমরা বরং বলতেছি যে আমরা সবাই মিলে একটা দল বানাবো, কে কে হাজির হইতে চাও আসো। এই জন্য এখন পর্যন্ত কিন্তু আমাদের কোনো অর্গানোগ্রাম হয় নাই। আমরা কিছু লোক যারা বিশেষ করে নাগরিক কমিটিতে ছিলাম এক সময়, তারা নিজেদের উদ্যোক্তা বলতেছি, বাট আমাদের কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো ধরনের অর্গানোগ্রাম বা পদপদবি নাই। এবং আমরা সারা দেশে যেই মানুষগুলো আমাদের সাথে রেসপন্স করেছেন এবং এখনও করছেন, সবার সাথে কমিউনিকেশন করতেছি, বসতেছি, মত বিনিময় করতেছি, সংলাপ করতেছি। এইটার মধ্য দিয়ে যারা ক্যাপাবল ট্রুলি, যারা সারা দেশ থেকে, এটা হইতে পারে ধরেন আমার বাগেরহাটের যে শরণখোলা উপজেলা আছে, ওই জায়গায় এমন একজন লোক আছে যে এতটাই ক্যাপাবল যে তার কাছেই 2000 মানুষকে সে মোবিলাইজ করতে পারে বা একটা সোশ্যাল মুভমেন্ট সে ওইখানে গড়ে তুলছে, সে আমার নেতা। ফলে তাকে আমার খুঁজে বের করতে হবে, তাদেরকে নিয়ে আমরা দলটা বানাইতে চাই। ফলে এই জন্য আমাদের সময় নিতে হবে। আমাদের চিন্তার সঙ্গে মিলে গেল কিছুটা, ঠিক আছে। ফলে ধরেন এখন যদি বলি, আমার এখন পর্যন্ত হয়তো 50,000 লোক আমার পার্টির সাথে এই মুহূর্তে ইনভলভ আছে। সো আমি এত ছোট্ট জায়গা থেকে পার্টি করতে চাচ্ছি না। আমার এটা প্রশ্ন আপনাকে করেছিলাম যে জামাতের সঙ্গে আপনাদের কোনো ধরনের মতবিরোধ বা কিছু এরকম একটি জায়গাতে যেতে পারে কিনা, যেটি নিয়ে এক ধরনের আশঙ্কা আছে। এটা তো আসলে টাইম উইল সে। একটা ব্যাপার দেখেন, অভ্যুত্থানের যতগুলো শক্তি আছে, আমরা ইনক্লুডিং এনসিপি, জামাত, বিএনপি, সবার ব্যাপারেই আমাদের একটা খুব পজিশন, সেটা হচ্ছে আমরা কারো সাথে মানে পায়পাড়া দিয়ে ঝগড়া করব না। এটা আমাদের একেবারে অফিসিয়াল সিদ্ধান্ত। ফলে অন্যরা যদি আমাদের উস্কানোর চেষ্টাও করে, আমরা সর্বোচ্চ এখানে হচ্ছে দিব। এরপরেও যদি কোনো সিচুয়েশন তৈরি হয়, তাহলে সেটা তো আমাদের সিচুয়েশন বলতে পারছেন না। ধন্যবাদ। শওকত মাহমুদ, আপনার কাছে জানতে চাই যে খুবই একটি পরিচিত কমন একটি বিষয় যে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের চাপে সংস্কার আসলে ক্ষীণ হয়ে যাচ্ছে। সংস্কারের আলাপ নির্বাচনের ব্যাপারে, যেমন আজকে আন্দালিব রহমান পার্থ বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। মানে এই কথাগুলো বারবার আসলে বলা হচ্ছে। মানে এটি যদি সত্যিকার অর্থে সংস্কার না হয়, তাহলে এই যে জুলাইয়ের আকাঙ্ক্ষা বা যেই বাংলাদেশ গড়ার জন্য মুখিয়ে আছে বাংলাদেশের মানুষ, সেটি কি আদৌ সম্ভব কিনা, বা আপনাদের দল আসলে এই পয়েন্টে আপনাদের বক্তব্য? এটা খুবই দুঃখজনক। আমি আগেই বলেছি যে সেই যে তবলিগের লাইনগুলো পড়ে না, যে সামনে একজন থাকে সমানভাবে হেঁটে যায়, তো বিএনপির সহযোগী দলগুলো একই সুরে কথা বলছে, তাদের কোনো ভিন্ন বক্তব্য নেই, আগে বা পরে বলছে। এটা খুবই দুঃখজনক। যদি সংস্কার ছাড়া নির্বাচন হয়, তাহলে কিন্তু আবার গণঅভ্যুত্থান হবে। আজকে যদি পতিত আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের চেষ্টা করে, পারবে না, জনগণ প্রতিহত করবে। কিন্তু গণঅভ্যুত্থানের যে শক্তি, সেই শক্তির আকাঙ্ক্ষাকে বিরুদ্ধে যদি গিয়ে আপনি একটা যেনতেন নির্বাচন করে ক্ষমতায় যান,
আবার গণ অভ্যুত্থান হবে এবং দেশ অস্থিতিশীলতার দিকে বরং এগিয়ে যাবে। এখন গণ অভ্যুত্থান এটা- আরো সহজ সহজ হয়তো। কারণ আপনি ছোটখাটো মব জাস্টিস মানে যেসব ঘটনা ঘটছে মুহূর্তের মধ্যেই লোক জড়ো হয়ে যাচ্ছে। এটা বিএনপি সহ যারা আছেন তার ভাবতে হবে না, কারণ সংস্কার পূর্ণাঙ্গভাবে সম্পন্ন না হয়ে যদি নির্বাচন হয়, আন্তর্জাতিক যে পরিস্থিতি সেটা কিন্তু আমাদের জাতীয় ঐক্যের বাংলাদেশের উপর একটা ট্রাম্পের শুল্কের সিদ্ধান্ত বাংলাদেশের উপর আঘাত হানে, ভারতের সীমান্তে এরা আঘাত হানে। আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আজকে আমরা ক্ষমতা যাওয়ার জন্য অস্থির হয়ে গেছি। যদি কোনো অর্থবহ সংস্কার সম্পন্ন না হয়, এটা বাংলাদেশের জন্য বিপদ হবে। আমরা আশা করব বিএনপি নির্বাচন চায়, বিএনপি নির্বাচিত হোক, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা পূরণের পরে হোক। আদারওয়াইজ এই নির্বাচন কোনো অর্থবহ নির্বাচন হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। আবারও ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। আজম খান, আপনার কাছে জানতে চাইবো যে গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে বা এই পক্ষের শক্তি হিসেবে যারা নিজেদেরকে পরিচয় দেওয়ার চেষ্টা করছেন, তারা কিছু জায়গায় কিন্তু ঐক্যমত পোষণ করছেন আর কি। আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে, নির্বাচন হবার ক্ষেত্রে অনেকে সংস্কারের পক্ষে মত দিচ্ছেন অনেকে। আপনাদের দল কোন কোন বিষয়ে বা ভারতের প্রশ্নে, মানে কোন কোন বিষয়ে আপনারা অনড় যে এগুলো হতেই হবে? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সমগ্র জাতি আজকে ঐক্যবদ্ধ। যারা ওদের পেইড এজেন্ট, ওদের কথা ছাড়া দু একটি দল পেইড এজেন্ট আছে, এটা আপনারা সবাই নাম জানেন। আমি মনে করি বিএনপির জন্য বা যারা এখনই নির্বাচন চায় তাদের জন্য সুসংবাদ দিয়ে দিয়েন। আপনারা ডিসেম্বরে চান, ভাই অক্টোবরেও তো ইলেকশন সম্ভব। আসেন কালকে সব দল বসি, যারা রক্ত দিয়েছে তাদের যে দাবি সংস্কারে, সেটা আমরা একমত হয়ে যাই, হয়ে আগামী মাসে আইন পাশ করি, অক্টোবরে নির্বাচন হোক। কিন্তু সংস্কার না করে, এই রক্তের সঙ্গে বেইমানি করে যারা আজকেই ভারতের সঙ্গে একটা বন্ধুত্ব খেলা করে ক্ষমতা এসে, তাই তাদেরকে আমার মনে হয় না এদেশের মানুষ, সাধারণ মানুষ, ছাত্র জনতা 1 ইঞ্চি ছাড় দেবে। যে কোনো মুহূর্তে গণ অভ্যুত্থান হয়ে যাবে। আর সঙ্গে আমি বলতে চাই আমাদের দলের আরেকটি সবচেয়ে বড় জিনিস যেটা, যে আমরা দাবি করেছি যে যাদের কারণে আজকে আমরা অলঙ্কৃত, আপনারা দেখেছেন কয়েকদিন আগে ডক্টর ইউনূস গিয়েছিলেন কাতারে, সে তার মাকে ওনার সঙ্গে দেখা করে দিয়েছে। মানে মাকে দেওয়া মানে কত বড় সম্মান, যে আমি ইউনূসের সামনে যাব, যে আমার মাকে দিই। এই যে সম্মানটা পেয়েছে কাদের জন্য? প্রবাসীদের যে রেমিটেন্স, ওদের জন্য। প্রবাসীদেরকে অবশ্যই আগামী সংসদে রাখার একটা ব্যবস্থা রাখতে হবে, অন্তত 5 জন। যদি ঐক্যবদ্ধভাবে তারা 5 জন ঠিক করে দেয়, আমাদের কোনো অসুবিধা নেই, এটা আমাদের দাবি। এবং এর জন্য আজকে সারা ইউরোপের সমস্ত জায়গায় আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং তারা এই ইতিবাচক রাজনীতিতে একাত্মতা ঘোষণা করছে। ধন্যবাদ নাঈম আহমদ। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সাক্ষাৎকারে আল জাজিরায় বলেছেন যে খুব অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার কার্যক্রম শুরু হবে আর কি। মানে সেটির ব্যাপারে আপনারা খুব বেশি অনড় দেখা যায়। আপনাদের আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে বিষয়টি এবং হচ্ছে বিচারের বিষয়টি, এটি আপনারা কত তাড়াতাড়ি চান বা এই প্রক্রিয়াতে আপনারা কিভাবে সহযোগিতা করবেন? দেখেন, বিচার আমরা যারাই বলতেছি যে দ্রুত বিচার কথাটা বলা হচ্ছে, এর কারণ হচ্ছে সবার মধ্যেই, মানে আমরা তো পলিটিক্যাল এন্টিটি এবং সাধারণ জনগণের মধ্যে একটা আতঙ্ক আছে যে দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ ইলেকশনের আগে যদি বিচারটা, অ্যাটলিস্ট হাসিনার বিচারটা সম্পন্ন করা না যায়, তাহলে বিচারটা আদৌ হবে কিনা। এবং পরবর্তীতে এটা ইন্ডিয়ার সাথে যোগসাজশ করে বিভিন্ন রাজনৈতিক পক্ষগুলো যারা ক্ষমতায় আসতে পারতেছে, তারাও আবার এই ব্যাপারে কোনো মুসলেকা দিয়ে আসবেন কিনা। সো এই ধরনের একটা আতঙ্ক মানুষের মধ্যে আছে। ফলে আমাদের হচ্ছে কয়েকটা জায়গায় এখানে, 1 নাম্বার হচ্ছে বিচারটা খুবই দ্রুত হইতে হবে এবং সেটা আপনাকে ডিস্টার্ব করি, দ্রুত হইতে হবে কেন? যেহেতু দ্রুত নির্বাচন চাই, এর জন্য মানুষ আতঙ্কিত হতো না। মানুষের মানে আপনার ব্যাপারটা যদি এত লেন্দি হয়ে বিচারের যায়, আগে নির্বাচন চাই না, এটা যদি সব দল বলতো তাহলে তো মানুষের আতঙ্ক হওয়ার এখানে কিছু আমি ছিল একটু না। বলি, মানে আমাদের বিচারটা এমন প্রক্রিয়ায় আগাইতে হবে যাতে মানুষ কনফিডেন্স পায় যে বিচারটা চলতেছে। অনন্তকালের জন্য যদি আপনি বিচার কার্য ছেড়ে দেন, তাহলে তো আওয়ামী লীগের আজকে যে চোরাগুপ্তা হামলা, এটা আরো বাড়বে, ওরা চোরাগুপ্তা মিছিল বাড়বে আরো। এবং আমরা দেখলাম মিডিয়ায় আসতেছে যে পুলিশ ধরার পর আরো বলতেছে যে মিছিলে যে ছবি পাঠাইলেই নেতা হচ্ছে টাকা পাঠাই দিচ্ছে বিকাশে। সো এটা তো আরো বাড়বে। ওদের তো যে কোটি কোটি নির্বাচিত সরকার, সে যেই আসুক না কেন বাংলাদেশে, আপনি কি মনে করেন যে তারা আসলে বিচার করবে? এইটা তো এখন বলা যাচ্ছে না। যদি আমরা তো ওর্স কেস সিনারিও দেখি যে ইন্ডিয়ান যে এজেন্সি এবং গভর্নমেন্ট আছে,
আধিপত্যবাদের যেই শক্তিগুলো আছে এরা যদি কোনো কোলাবোরেশন করে কোনো একটা পুতুল সরকারকে আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে এই ক্ষমতায় নিয়ে আসে, তাহলে তো এই জিনিসটা অনিশ্চিত হয়ে যেতেই পারে। ফলে ওই আশঙ্কা তো আমাদের রয়ে গেছে। ফলে আমরা মনে করতেছি যে এই ব্যাপারে একটা মোরাল বাইন্ডিংস আমরা সকল পলিটিক্যাল শক্তিগুলো, পলিটিক্যাল দলগুলোর উপরে আরোপ করতে চাই যে ভাই আওয়ামী লীগ প্রশ্নে তোমার উত্তরটা কি, পজিশনটা কি, তুমি ক্লিয়ার বলো। তুমি যদি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এবং বিচার প্রশ্নে কোনো ধরনের যদি কিন্তু লাগাও, ইলেকশনের আগে আমরা এমন হইতে পারে দল খুলবো না, বরং প্রত্যেকটা জায়গায় যায় যে এইটার ব্যাপারে ক্যাম্পেইন করবো যে তুমি তো এটা ক্লিয়ার করো নাই, তোমার দল তো ফেসিবাদের দোষর হওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে, সো তুমি আগে এটা ক্লিয়ার করো। সাধারণ মানুষ কিন্তু বিশ্বাসই করে না যে নির্বাচিত সরকার এসে বিচার সম্পন্ন করবে। এটা না, সাধারণ মানুষ বিশ্বাস করে না। এখানে আমি একটু আরেকটা কোশ্চেন একটু টান দিয়ে এখানে যোগ করি, সংস্কারের কোশ্চেনটাও আমি নিয়ে আসি। দেখেন, সংস্কার এবং নির্বাচনকে একটা মুখোমুখি জায়গায় কিন্তু নানাভাবে নিয়ে যাওয়া হচ্ছে। কেন এই সিচুয়েশনটা হলো? মানুষকে যদি আপনি বলতেন 5 বছর লাগবে সংস্কারের জন্য এই রোড ম্যাপ, তাইলে মানুষ অপেক্ষা হয়তো করতো। এখন আপনি সংস্কারের কথা বলতেছেন আর আরেক পক্ষ নির্বাচনের কথা বলতেছে, দুই পক্ষই একটা ব্লাড জায়গায় রেখে দিচ্ছে। সেটাই সংস্কার করতে কতদিন লাগবে এটার কোনো সুস্পষ্ট রোড ম্যাপ কিন্তু সরকার বা এই পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। ফলে আপনি বলেন যে আমার এই দিনে হচ্ছে আমি একটা সংস্কারের প্রস্তাবটা গ্রহণ করলাম, আগামী 10 দিনের মধ্যে 50 দিনের মধ্যে লয়ে যেভাবে বলা হয়েছে নিষ্পত্তি করা হবে, সুস্পষ্ট একটা গাইডলাইন দেন। একইভাবে আপনার বিচার প্রক্রিয়াও তো একটা প্রক্রিয়ার মধ্যে দেওয়া যায়। আপনি এই কয়দিনের মধ্যে হচ্ছে সবার সাক্ষ্য গ্রহণ করবেন, এই কয়দিনে রায় দিবেন, এইরকম একটা রোডম্যাপ তো আপনি দিতে পারেন। সেইটা যদি ট্রাইব্যুনালের পক্ষ থেকে দেওয়া হয়, এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা আমরা ফিল করি যে ট্রাইব্যুনাল চেষ্টা করছে, কিন্তু ট্রাইব্যুনালকে যেই ধরনের পিয়ার সাপোর্ট এবং রাষ্ট্রীয় যে ধরনের পৃষ্ঠপোষকতা দরকার একটা সুষ্ঠু বিচার প্রক্রিয়ার জন্য, আমাদের মনে হচ্ছে যে সেইটা নাই। মানে সবাই গাছারা, যে যার কাজ নিয়ে ব্যস্ত, কেউ মানে যে আমি তো ক্ষমতায় আছি, মানে এরকম একটা গাছারা ভাব সবার মধ্যে। এই জায়গাটাতে মানে এই জায়গা থেকে উত্তর জরুরি। ধন্যবাদ। এই যে শওকত মাহমুদ, আপনার কাছে জানতে চাই যে বড় দলগুলোর বিষয় তো একেবারে আলাদা, তারা তো অবশ্যই বিভিন্ন সময়ে তাদের প্রয়োজনে জোট করেছে, কিন্তু নতুন যে রাজনৈতিক শক্তিগুলো আসলে আত্মপ্রকাশ পাচ্ছে, তারাও কি কোনো একটা জোটবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন কিনা, যদি দেখা যায় যে সেই রাজনৈতিক দলগুলো জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করছে না? এখনো পর্যন্ত এই ধরনের পারস্পরিক আলোচনা হয়নি। কেবল দলগুলো আমি মনে করি যদি এরকম একটা পরিস্থিতির উদ্ভব হয় যেখানে সংস্কার ছাড়াই নির্বাচনের দিকে যেতে পারে বা সংস্কারকে অসম্পূর্ণ রাখা হচ্ছে, সেই পরিস্থিতিতে পারস্পরিক আলোচনা শুধুমাত্র নতুন দল নয়, অনেক পুরনো, যেমন ইসলামী আন্দোলন তারাও একটা কর্মসূচি ঘোষণা করছে যে তারা সমাবেশ করবে ইয়ের পক্ষে, এটা হতে পারে। কারণ এটার মধ্যে একটা সন্দেহ আছে যে কেন সরকার করবে। আর সরকারের দিক থেকে কিন্তু একটা বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া উচিত। ডক্টর ইউনূস সাহেবের কিন্তু একটা মনে রাখা উচিত যে ওনার সুনামটা অক্ষুণ্ণ রাখার জন্য তিনি সবার কাছে ভালো থাকবেন, দেশের এই পরিস্থিতি তা হয় না। সূরা কাহাফে একটা কথা আছে যে আল্লাহ বলছেন নবীকে যে তোমাকে এমন সব লোকদের কথা বলবো যারা মনে করছে ভালো কাজ করছে কিন্তু আমলের দিক থেকে তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। এটার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে যে সুখ্যাতির জন্য যারা সৎকর্ম করে তাদেরকে আল্লাহ গ্রহণ করেন না। আমি ভালো কাজ করতেছি, আমার নাম ফুটবে চারিদিকে, এটার জন্য ভালো কাজ করার কারণে হয় না, ভালো কাজ করতে আল্লাহর জন্য। এখন দেশের এই অবস্থায় ওনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ দিব তো নির্বাচন, অপেক্ষা করেন, বলতেছি রোডম্যাপ, এগুলির মধ্যে পরিষ্কারভাবে বলা উচিত যে আমি এই সংস্কার করব এবং এরপর আমি নির্বাচন দেব, এরপর আগে নির্বাচন নয়। এর নিয়ে এটা পেইন হবে, সমাজে একটা নাড়াচাড়া পড়বে, কিছু সমালোচনা হবে, কিন্তু বস্তুত সাধারণ মানুষ যেটা চায় সেই বিষয়টা এই সরকারকে নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। আমি আপনার কাছে একটু জানতে চাই আজম খান, যে জাতিকে শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চান, ডক্টর মোহাম্মদ ইউনূস বারবারই এই কথাটি বলছে, এটি আসলে দেওয়া সম্ভব কিনা আপনাদের কাছে কি মনে হয়? না, আমার মনে হয় ওনার দ্বারা সম্ভব, কারণ ওনার তো কোনো আকাঙ্ক্ষা নেই। উনি, আমরা দেখেছি 2001 রিভিলের সময় আর্মি জেনারেল মাসুদ আর্মি টার্মি নিয়ে আড়াই ঘন্টা বসেছিল, কিন্তু তিনি ক্ষমতা গ্রহণ করেন। এবার ছাত্ররা ইমোশনালি তাকে রাজি করিয়েছে, সম্ভব। কিন্তু ওনাকে, যেটা আমাদের বন্ধুরা বললেন, ডিটারমাইন হওয়া উচিত। উনি ওনার যে জনগণের, যাদের কারণে উনি ক্ষমতায় এলেন, তাদের স্বপ্ন কি ফ্যাসিস্ট যেন আর না আসতে পারে, তাদের স্বপ্ন কি বিচার করতে হবে। এটুকু আপনি শেষ না করে দিয়ে চলে যাবেন। ওই 111 বলেছিল মইনু আহমেদের ট্রেনটা আমরা লাইনে উঠিয়ে দিয়ে গেলাম। আরে ভাই, স্টেশনে পৌঁছায় না দিয়ে আপনি কোথায় গেলেন? এখন আমেরিকাতে নাকি বার্গার বিক্রি করে ওরা, কারাগার।
তো সেরকম হলে চলবে না, ওনাকে দৃঢ় হতে হবে, জনগণকে বলতে হবে। এবং আমরা একটি প্রশ্ন আপনি ওনাকে করেছেন যে ছোট ছোট দলগুলি এক হবে কিনা। ছোট কেন, সব দলই এক হয়ে যাবে যদি রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন আসে, ভারতীয় আধিপত্যবাদের প্রশ্ন আসে এবং বিচারে কোনো ধরনের গাফিলতি ফ্যাসিস্টদের ফিরিয়ে আনার প্রশ্ন, অবশ্যই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব। এ ব্যাপারে কোনো ছাড় নেই, সেটা জামাতে ইসলাম হোক, নাঈম সাহেব হোক, যে কোনো দল হোক, উই শুড বি ইউনাইটেড। আমি খুব সংক্ষেপে নাঈম আহমদ আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা যেহেতু এনসিপি থেকে পৃথক হয়েছেন, এনসিপির ব্যাপারে যেহেতু অভ্যুত্থানের মূল শক্তি বলা হয়, তাদের ব্যাপারে অনেক প্রত্যাশা, সেটি কি আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে কিনা, বা সেটি অনেকটা হতাশার কারণ কিনা, যদি আপনি বোধহয় এই বিষয়ে কথা বলতে চান না। আমার এই কোশ্চেনের উত্তর দেওয়াটা একটু বিব্রতকর। আমরা তারপরে আপনি যেহেতু কোশ্চেনটা করে ফেলছেন, মানে প্রথম কথা হচ্ছে অভ্যুত্থানের শক্তি হিসাবে আমরা তাদের মানে কল্যাণকামী আর কি, তাদের ভালো করুক আপনারাও এটাই সেই চাই। শক্তি So, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, আর কিন্তু দেখেন যে তাদের বিরুদ্ধে কিন্তু এখন পাবলিক পরিসরেই কিছু বিতর্ক এবং অভিযোগ আসছে, এটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত। এবং আমি সবসময় আমরা একটা কথা বলি যে অভ্যুত্থানের শক্তি মানেই যে আপনি মানে ফর গ্রান্টেড বাংলাদেশকে লিড দিবেন, ব্যাপারটা এরকম না। এটা সিচুয়েশন টু সিচুয়েশন ডিল করতে হবে এবং পাবলিক সেভাবেই সিদ্ধান্ত নেবে। এনসিপি যদি তাদের এই ভালো কাজের অ্যাগেনিস্টে খারাপ কাজগুলো বেশি করে ফেলে, অবশ্যই পাবলিক তাদের প্রত্যাখ্যান করবে এবং তাদের মিছিলগুলো ছোট হতে থাকবে, অন্য কোনো প্ল্যাটফর্মের হয়তো মিছিলগুলো বড়। আমি একই প্রসঙ্গে শওকত মাহমুদ আপনার কাছে একটু ছোট করে একটু জানতে চাই যে এই প্রত্যাশা তো আসলে অন্যান্য রাজনৈতিক দলেরও আসলে ছিল, এনসিপির কাছে প্রত্যাশা আরো অনেক বেশি ছিল কিনা, সেটিকে আস্তে আস্তে খুব হ্যাঁ, এনসিপির কাছে প্রত্যাশা ছিল এবং মনে করা হতো, এবং ইউনূস সাহেবের যেহেতু ছাত্রদেরকে পরামর্শ দিতেন তোমরা রাজনৈতিক দল করো, এবং অনেক কিছু কিছু উপদেষ্টা, কোনো কোনো উপদেষ্টাও তাদের ব্যাক করছেন, সহায়তা করছেন, এটা আমরা জানি, সাংবাদিক হিসেবেই জানি, এবং তাদের প্রতি প্রত্যাশা ছিল। কিন্তু যেই কথাটা উনি বললেন যে মানে এই জনপরিসরে এই আলোচনাটা শুরু হয়েছে যে অমুকের এই করেছে, তারা অমুক জায়গায় গিয়েছিল, অমুক এই কথা বলেছে, এগুলি আলোচনা এনসিপির কার্যক্রমকে আমি মনে করি মানে ইমেজকে, পাবলিক পারসেপশনকে নাড়াচাড়া দিচ্ছে এনসিপি সম্পর্কে। বাট আমি মনে করি আবেগের জায়গাটা থাকবে, রাখতে হবে। এনসিপিকে নিজেকে যতটুকুই তাদের সমালোচনা হয়েছে সেটা উতরে গিয়ে উঠতে হবে, এবং সরকারের উপরে নির্ভর করে রাজনীতি করাটা এটা সমীচীন হবে না। সাধারণ মানুষের কাতারে আসতে হবে, যেটা আমি গতকালকে একটা আলতাফ পারভেজের আর্টিকেলে পড়লাম যে শহর না থেকে গ্রামে গ্রামে যেয়ে মানুষকে উদ্বুদ্ধ করা, এই গণ অভ্যুত্থান সম্পর্কে সচেতন করা, সেই কাজগুলো তাদের করা উচিত। তবে একটা জিনিস মনে রাখতে হবে, গণ অভ্যুত্থানের চেতনা যদি ব্যর্থ হয়, মানে ইসলামের উপরে যেই টর্চারটা হয়েছে আমাদের দেশে, মানে রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনার গত 15 বছরে, গণ অভ্যুত্থানের ফলে কিন্তু এটাও ফেরত এসছে। মানুষ কথা বলতে পারছে ওপেনলি ইসলামের পক্ষে, এবং মানুষ রাষ্ট্রকে গড়ার একটা সুযোগ পেয়েছে। এটা কিন্তু খুব ভুল বোঝার কোনো অবস্থা, এবং যারা নেতৃত্ব দিয়েছে তাদের মানে বুদ্ধিবৃত্তিক মানে কথাবার্তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ হবে। অনেক পলিটিশিয়ানের চাইতে বেটার তারা বলে, এবং তারা অনেক দিন থাকবে। এই জিনিসগুলো অনেকে বুঝতে পারছে না যে এই কেন জিনিসটা কোন সময় ঘটছে। অর্থাৎ এনসিপির সমালোচনা হচ্ছে, বাট এনসিপি আলটিমেটলি যারা ধরনের শক্তি আছে তাদের সঙ্গে তাদের হয়তো এক কাতারে আসতে হতে পারে তাদের এই ভুল সংশোধনের মধ্য দিয়ে। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এত আলোচনা সমালোচনার পরেও আসলে 24-এর গণ অভ্যুত্থানের পরে মানুষের ভেতরে যে একটি স্বপ্ন তৈরি হয়েছে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়বার, সেটি বাস্তবায়ন সম্ভব না হলে মানুষ নতুন করে আর কারো হাত ধরে স্বপ্ন দেখবে কিনা সেটি নিয়ে শঙ্কা রয়ে যায়। তো আজকের মতো এ পর্যন্ত, আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।